শব্দ নেই, কোনো মেঘের গর্জন নেই, ধারে কাছে কোনো পাহাড় ধস বা বিস্ফোরণ হয়নি, অথচ আকাশ কাঁপিয়ে ভেসে আসছে কামানের শব্দ। সাল 1870, ব্রিটিশ আমল, গভীর রাত। তৎকালীন পূর্ব বাংলার বরিশালের জেলা প্রশাসক বা ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। শব্দটা তিনিও শুনেছেন, তোপধ্বনির শব্দ। তিনি ভাবলেন, জলদস্যুরা কি আক্রমণ করলো নাকি কোনো রাজকীয় জাহাজ সংকেত পাঠাচ্ছে। পরদিন সকালে খোঁজ নিয়ে জানা গেল কোথাও কোনো জাহাজ আসেনি, কোনো যুদ্ধ লাগেনি, আকাশ ছিল একদম পরিষ্কার। তাহলে প্রশ্ন হচ্ছে, সেই শব্দটি কি করে আসলো? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের বুক চিরে জন্ম নেয়া এমন এক রহস্যের কথা, যা 150 বছর ধরে বিজ্ঞানীদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে, যার কথা উল্লেখ করেছেন নোবেল বিজয়ী কবি টি.এস. এলিয়ট, যা নিয়ে গবেষণা করেছে খোদ ব্রিটিশ এশিয়াটিক সোসাইটি, অথচ আজও এর কোনো উত্তর পাওয়া যায়নি। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। আজকের বিষয় ঘটনাটি অবশ্য আজকের নয়, 19 শতাব্দীর শুরুর দিক থেকেই ব্রিটিশ কর্মকর্তারা এই অদ্ভুতনের শব্দের রিপোর্ট করতে থাকেন। 1870 থেকে 1880 সালের মধ্যে এই ঘটনা এত বেড়ে যায় যে ব্রিটিশ সরকার রীতিমতো ভীত হয়ে পড়ে। সাল 1886, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের জার্নালে একটি রিপোর্ট প্রকাশিত হয়, নাম দ্য বরিশাল গানস। সেখানে বলা হয়, বরিশাল, খুলনা এবং বর্তমান সুন্দরবন সংলগ্ন এলাকায় বর্ষাকালে বা শীতের শুরুতে এক ধরনের বিকট শব্দ শোনা যায়। শব্দটা ঠিক কেমন? প্রত্যক্ষদর্শীদের মতে এটা অনেকটা দূরে কোথাও বিশাল তোপ বা কামান দাগার মতো শব্দ, কখনো একটা সিঙ্গেল শব্দ, আবার কখনো পরপর 2-3টা শব্দ। স্থানীয়রা একে ডাকতো বরিশাল তোপ নামে। মজার ব্যাপার হলো, এই শব্দ শুধু বরিশালে সীমাবদ্ধ ছিল না। নড়াইল, খুলনা, এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের কিছু অংশ থেকেও এই শব্দ শোনা যাওয়ার রেকর্ড আছে। কিন্তু এর কেন্দ্রবিন্দু বা এপিসেন্টার ছিল আমাদের বরিশাল। তৎকালীন বাখরগঞ্জের, যার বর্তমান নাম বরিশাল, ব্রিটিশ ম্যাজিস্ট্রেট টি.ডি. লাটুস এই রহস্য উদ্ঘাটনে রীতিমতো পাগলের মতো হয়ে যান। তিনি দিনের পর দিন নদীর পাড়ে বসে থাকতেন এই শব্দের উৎসের খোঁজে, কিন্তু প্রতিবারই ফলাফল আসতো শূন্য। আপনারা হয়তো ভাবছেন এটা কোনো গ্রামের লোককথা বা কুসংস্কার, কিন্তু যদি বলি বিশ্বখ্যাত নোবেল বিজয়ী কবি টি.এস. এলিয়ট এই শব্দের সাক্ষী ছিলেন, তখন কি হবে? এটা অনেকেরই অজানা। টি.এস. এলিয়ট তার বিখ্যাত কবিতা দ্য ড্রাই স্যালভেজেসে এই শব্দের কথা উল্লেখ করেছেন। কবি এলিয়ট তার কবিতায় যে অজানা শব্দের আবহ তৈরি করেছেন, সাহিত্য সমালোচকদের মতে তার অনুপ্রেরণা ছিল এই বরিশাল গানস। কারণ এলিয়টের পরিবার একসময় পূর্ব বাংলায় যাতায়াত করতেন এবং ব্রিটিশ রাজের নথিপত্র সম্পর্কে তারা অবগত ছিলেন। একজন বিশ্ববিখ্যাত কবি যখন একটি ভৌগোলিক রহস্যকে তার কবিতায় স্থান দেন, তখন বুঝতে হবে বিষয়টি কতটা গভীর। তাহলে আসল সত্যটা আসলে কি? 150 বছর ধরে বিজ্ঞানীরা হাজারো থিওরি দিয়েছেন। আসুন সবচেয়ে গ্রহণযোগ্য 3টি থিওরি বা ব্যাখ্যা বিশ্লেষণ করি। 1 নম্বর থিওরি হচ্ছে মহাজাগতিক উল্কাপাত। কিছু বিজ্ঞানীর মতে বায়ুমণ্ডলে যখন কোনো উল্কা বা মিটিওর প্রবেশ করে এবং পুরো ছাই হয়ে যায়, তখন যে সনিক বুম আওয়াজ তৈরি হয়, সেটাই আসলে এই শব্দ। কিন্তু প্রশ্ন হলো, শুধু বরিশালের আকাশেই কেন এত উল্কা ফাটবে? পৃথিবীর অন্য কোথাও তো এমন নিয়মিত শব্দ হয় না। তাই এই থিওরি আসলে বাতিলই হয়ে যায়। 2 নম্বর থিওরি হচ্ছে মাটির নিচের গ্যাস। আমরা সবাই জানি বাংলাদেশ একটি বিশাল বদ্বীপ। হাজার হাজার বছর ধরে পলি জমে এই মাটি তৈরি হয়েছে। অনেকের মতে সুন্দরবন ও বঙ্গোপসাগরের নিচে বিশাল গ্যাসের ভাণ্ডার রয়েছে। এই গ্যাস যখন মাটির নিচ থেকে উচ্চচাপে বের হওয়ার চেষ্টা করে, তখন এই বিস্ফোরণের শব্দ হয়। কিন্তু আধুনিক জিওলজিস্টরা বলছেন, গ্যাস বের হলে তো বুদবুদ বা আগুনের দেখা মিলবে, শুধু শব্দ কেন হবে? আর এবার আসি থিওরি 3-এ, যেটা সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর, দ্য সোয়াচ অফ নো গ্রাউন্ড কানেকশন। আপনারা জানেন, বঙ্গোপসাগরের বুকে একটা বিশাল আন্ডার ওয়াটার ক্যানিয়ন বা খাদ আছে, যার নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড। এর গভীরতা মাপা আজও সম্ভব হয়নি সঠিকভাবে। কিছু গবেষক মনে করেন এই খাদের গভীরে নিয়মিত ভূমিধস বা সাবমেরিন ল্যান্ডস্লাইড হয়, অথবা সমুদ্রের তলদেশের টেকটনিক প্লেটের ঘর্ষণে যে সিসমিক সাউন্ড হয়, তা পানির মাধ্যমে পরিবাহিত হয়ে বরিশালের উপকূলে এসে বাতাসে বিচ্ছুরিত হয়। একে বলা হয় অ্যাকোয়াস্টিক গ্র্যাভিটি ওয়েভ।
এখন প্রশ্ন হলো 2024 বা 2025 সালে দাঁড়িয়ে আজও কি বরিশাল গানসের আওয়াজ ওই রকমই শোনা যায়? 1950-এর দশকের পর থেকে এই শব্দের রিপোর্ট কিছুটা কমে আসতে থাকে। কেন কমে গেল কেউ জানে না, তবে স্থানীয় অনেক জেলের মতে গভীর সমুদ্রে বা সুন্দরবনের গহীনে আজও নিস্তব্ধ রাতে এমন শব্দ শোনা যায়, যা কোনো জাহাজের ইঞ্জিনের শব্দ নয়। হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে বাতাসের গতিপথ বদলে গেছে, অথবা নদীর গতিপথ পরিবর্তনের কারণে এই অ্যাকুয়াস্টিক টানেল বা শব্দের রাস্তাটি বন্ধ হয়ে গেছে। কিন্তু রহস্যটি আজও রহস্যই রয়ে গেছে। পৃথিবীতে অনেক রহস্যের সমাধান বিজ্ঞান দিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে বরিশালের বাতাসে এমন কিছু লুকিয়ে কি আছে যার সন্ধান আজও আমরা পাইনি। ব্রিটিশরা চলে গেছে, পাকিস্তান আমল পার হয়ে গেছে, কিন্তু বরিশাল গাছ তার রহস্যের চাদর গায়ে জড়িয়ে আছে আজও। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর এরকম রহস্যময় ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে। বগুড়া জেলা সদর থেকে কিছু দূরে গোসাইবাড়ি গ্রাম। এখানে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো এক অদ্ভুত ইটের স্তূপ। সাধারণ মানুষের কাছে এই ইটের স্তূপ বেহুলার বাসর ঘর নামে পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, কেন একটি বাসর ঘর পাহাড়ের মতো উঁচু হবে, বা কেন এটি লোহার তৈরি ছিল এক সময়? আজ আমরা জানব বাংলার ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এবং হৃদয়স্পর্শী এক প্রেমের গল্প। আমাদের আজকের গল্পের শুরু চম্পকনগরে। সেখানকার প্রভাবশালী এক ব্যবসায়ী চাঁদ সওদাগর ছিলেন মহাদেব শিবের পরম ভক্ত, কিন্তু দেবী মনসা চাইলেন চাঁদ সওদাগরের পুজো। যেদিন চাঁদ সওদাগর সরাসরি তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, যে হাতে শিবের পুজো করি সে হাতে করব সর্পদেবীর পুজো? অসম্ভব। শুরু হলো সংঘাত। রাগান্বিত দেবী মনসা একে একে চাঁদের 6 পুত্রকে সাপের কামড়ে শেষ করে দিলেন। বাকি রইল শুধু ছোট ছেলে লক্ষিন্দর। তাকে বাঁচাতে চাঁদ সওদাগর নিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। তিনি লক্ষিন্দরের বিয়ে ঠিক করলেন বেহুলার সাথে। দেবী মনসার হাত থেকে ছেলেকে বাঁচাতে চাঁদ সওদাগর বাংলার সেরা স্থপতিদের দিয়ে তৈরি করলেন এক লোহার বাসর ঘর। এই বাসর ঘর এতই নিশ্ছিদ্র ছিল যে সেখানে বায়ু ঢোকারও পথ ছিল না। কিন্তু দেবী মনসার চাতুর্যে আর স্থপতিদের ভয়ে ঘরের এক কোণে সুয়ের মতো অতি ক্ষুদ্র একটি ছিদ্র রাখা হলো। যেদিন বিয়ে হলো সেদিন রাতে প্রহরীরা একসময় মায়াবী ঘুমে সবাই ঢলে পড়ল, এবং সেই ছিদ্র দিয়েই প্রবেশ করলো কালনাগিনী। গভীর রাতে লক্ষিন্দরের চিৎকার আর বেহুলার কান্নায় চম্পকনগরের আকাশ বাতাস ভারী হয়ে গেল। মারা গেলেন লক্ষিন্দর। চাঁদ সওদাগরের শেষ আশাটুকু নিভে গেল। তৎকালীন নিয়ম অনুযায়ী সাপে কাটা মৃতদেহ ভাসিয়ে দেওয়া হতো ভেলায়, কিন্তু কিশোরী বধূ বেহুলা হাল ছাড়লেন না। তিনি জেদ ধরলেন স্বামীর সাথে তিনিও ভেলায় উঠবেন। শুরু হলো এক অলৌকিক যাত্রা। টানা 6 মাস পচাগলা লাশের মাথা কোলে নিয়ে নদীতে ভেসে চললেন বেহুলা। এক সময় তারা দেবালয়ে পৌঁছে গেলেন। সেখানে নিচের নাচে গানে মুগ্ধ করলেন দেবতাদের। সব থেকে বেশি তুষ্ট হলো স্বয়ং মহাদেব। একটা সময় দেবতারা ফিরিয়ে দিলেন লক্ষিন্দরের প্রাণ, সাথে চাঁদ সওদাগরের বাকি 6 পুত্রকেও তারা ফিরিয়ে দিলেন। যেদিন চাঁদ সওদাগর অবশেষে মাথা নত করলেন বেহুলার অদম্য নিষ্ঠার কাছে। আপনি কি কখনো এই ঐতিহাসিক স্থানে গিয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। আর এমন রোমাঞ্চকর ইতিহাস জানতে ফলো বা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন।